বলেছেন, তার কি বক্তব্য আজকের এই বৈঠকের পর শুনবো। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন অমিত শাহ? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, আমি কি বললেন আমি শুনেছি। চার পরে কথা হবে। ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। আমি কি বললেন আমি শুনেছি। পরে কথা হবে। আচ্ছা জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। অর্থাৎ দিলীপ ঘোষের বক্তব্য যে তাকে শুনতে ডাকা হয়েছিল। সুজয়, একটা বিষয় যে দীর্ঘদিন পর আমরা অনেক দিন দিলীপ ঘোষকে দেখিনি যে এইরকম কোনো হাই ভোল্টেজ মিটিং বা কোনো সভাতে ডাক পেতে বা কোনো সাংগঠনিক কোনো বৈঠকে যেতে। দিলীপ ঘোষকে আজকে ডেকে পাঠানো, শুভেন্দু সুকান্ত শ্রমিকের সঙ্গে একসঙ্গে দিলীপ ঘোষকে বসানো, এই বার্তাটাই কি আজকে যথেষ্ট ছিল রাজ্যের নেতাদের কাছে যে তারা যে পথে এগোচ্ছে এবং দিলীপ ঘোষকে যেভাবে ব্রাত্য করে রাখা হয়েছে সেইটা যে আর চলবে না, দিল্লির নেতারা যে সেটা মেনে নেবেন না বা ভালো চোখে দেখছেন না, এটাই কি আজকে বোঝানো হলো? হ্যাঁ, একেবারে তাই। দেখো, দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের যে বৈঠক, সেই বৈঠকে দিলীপ ঘোষকে মঞ্চে বসানো মানে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে আগামী দিনে দল দিলীপ ঘোষকে কাজে লাগবে এবং প্রত্যেকটা বিধায়ক এবং সাংসদের যদি দিলীপ ঘোষকে প্রয়োজন হয় যে তার বিধানসভা কেন্দ্রে সভা করার জন্য দিলীপ ঘোষের বা তার কোনো সাংগঠনিক জেলা সভা করার ক্ষেত্রে সেক্ষেত্রে দিলীপ ঘোষকে দল ডাকতে পারবে। দেখো, আমরা দেখেছি যে দিলীপ ঘোষের সঙ্গে একটা ক্রমশ দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির, এবং আজকের বৈঠকের পর এবং অমিত শাহ যেভাবে তাকে গুরুত্ব দিলেন, যেভাবে তার কাছে একটা এ রাজ্যের শীর্ষস্থানীয় নেতা, তার ফোন চলে যাওয়া এবং আজকে তিনি বৈঠকে আসা, সেহেতু গোটা রাজ্যের বিধায়ক, বিজেপির সমস্ত বিধায়ক, তাদের কাছে বার্তা দেয়া যে দিলীপ ঘোষকে তারা যদি কাজে লাগাতে চায় তাহলে তারা কিন্তু কাজে লাগাতে পারে। এবং দিলীপ ঘোষের যে বক্তব্য, যে গরম গরম বক্তব্য, যে বক্তব্যে বুথ স্তরের নেতা কর্মীরা যারা চার্জ হয়, যারা যারা দলকে রীতিমতো তার কথা শুনে উৎসাহিত হয়, পলিটিক্যাল মাইলেজ যে বিজেপি পায়, সেটা তারা আগামী দিনে করতে পারবেন। যে দিলীপ ঘোষকে কাজে লাগাতে পারবে দল, যে তার যে চূড়ান্ত ছাড়পত্র সেটা কিন্তু অমিত শাহ আজকে দিলেন। একদম খুব স্পষ্ট এই বার্তা। এবং কোথাও গিয়ে কি সুজয়, এটা অমিত শাহর কাছে আজকে এই বিষয়টা কি স্পষ্ট যে এ রাজ্যে এখনো পর্যন্ত খাতায় কলমে যে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার না থাকাটা যে দলে একটা এফেক্ট পড়েছে এবং নিচুতলার কর্মীরা যে মনোবল হারিয়ে ফেলেছেন, সেটা যে একটা কারণ, সেটা কি অমিত শাহ কোথাও গিয়ে বুঝতে পেরেছেন বা দিল্লির নেতারা কি বুঝতে পেরেছেন? তাই কি তড়িঘড়ি অমিত শাহ ছুটে আসা এবং এইভাবে ধমক দেওয়া রীতিমতো? হ্যাঁ, একেবারেই তাই। দেখো, আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হবার পর এখনো পর্যন্ত কোনো রাজ্য কমিটি তৈরি করতে পারলো না। এবং আমরা যেটা দেখলাম যে আরএসএস এর সঙ্গে বৈঠকে এটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং অমিত শাহ তিনিও কিছুটা তিনি প্রচণ্ড বিরক্ত যে কি এমন সমস্যা যে এখনো পর্যন্ত নতুন সভাপতির 6 মাস হয়ে যাবার পর কোনো কমিটি তৈরি হলো না। এবং তুমি যেটা প্রশ্নটা করলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লির নেতারা একটা বিষয় তারা বুঝেছে যে যদি এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি না করা যায় তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কিভাবে লড়াই করবে। তো সেক্ষেত্রে যেহেতু হাতে একেবারে সময় নেই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষের যে একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা অভিজ্ঞতা আছে, সেটাকে যদি বিজেপি কাজে লাগাতে পারে আদতে কিন্তু পলিটিক্যাল মাইলেজ বিজেপিই পাবে। সেটা যেরকম আরএসএস বুঝেছে। এবং বিজেপি এখনো পর্যন্ত যে সমীক্ষাগুলো করেছে, অন্তত 3-4টি সমীক্ষা, প্রত্যেকটা সমীক্ষা থেকে জেলার একেবারে বুথ স্তর থেকে উঠে এসেছিল যে দিলীপ ঘোষকে আবার ফিরিয়ে আনা। তো সেই বিষয়গুলো কাজ করেছে। এবং অমিত শাহ তিনিও তার যে দূত
ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব, এবং বিপ্লব কুমার দেব তিনি নিজে বলেছেন তিনি প্রত্যেক দিন এ রাজ্যের 5 জন করে বিজেপি নেতাকে ফোন করেন এবং তাদের সঙ্গে জনসংযোগ করেন এবং তাদের থেকে জানতে চায় যে কিভাবে কি করলে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে কড়া টক্কর দেওয়া যাবে বা এ রাজ্যে বিজেপির সরকার তৈরি করা যাবে। তো মনে করা হচ্ছে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল তারা প্রত্যেকটা জেলায় একেবারে দৌড়েছে এবং সেখানকার গ্রাউন্ড রিপোর্ট তিনি নিয়েছেন। সেই রিপোর্ট দেখে তারা বুঝেছেন এবং যে রিপোর্ট তারা দিল্লিতে পাঠিয়েছেন সেই রিপোর্টে কিন্তু অমিত শাহ খুশি না এবং কেন্দ্রীয় নেতারা এ রাজ্যের বিজেপির সাংগঠনিক কাজকর্মে কেউ কিন্তু খুশি না এবং যার ফলেই একটা বিষয় স্পষ্ট যে দিলীপ ঘোষকে তারা একটা সাংগঠনিক বৈঠকেও তারা ডাকেনি, কারণ সেই দিলীপ ঘোষকে তারা এই মুহূর্তে কাজে লাগাতে চাইছে, কারণ যে সংগঠন এই মুহূর্তে কাজ করছেন সেই সংগঠন দিয়ে বিজেপির 2026-এর বিধানসভা নির্বাচন তাহলে কি কোনোভাবেই সুজয় 2026-এ বিজেপি তাহলে কি 2026-এ বিজেপি ট্রাম্প কার্ড দিলীপ ঘোষ যে কতটা প্রাসঙ্গিক, কতটা গুরুত্বপূর্ণ সেটাই কি আজকে প্রমাণ হলো? দেখো, যেভাবে তাকে গুরুত্ব দিল সেখান থেকে একটা বিষয় মনে করা হচ্ছে যে তিনি যে একেবারে বাড়িতে বসে গিয়েছিলেন সেটা হবে না। আরএসএস তাকে ব্যাপকভাবে কাজে লাগাতে চাইছে এবং বিজেপিও, বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু দেখো, শুভেন্দুকে তারা যতটা বেশি গুরুত্ব দিচ্ছে দিলীপ ঘোষকেও এখন যেটা দেখা যাচ্ছে ততটাই গুরুত্ব দিচ্ছে, বা শ্রমিক ভট্টাচার্যকে ততটাই গুরুত্ব দিচ্ছে যে পুরোপুরি শুভেন্দু নির্ভর না হয়ে দিলীপ ঘোষ একটা পুরনো নেতা, তাকে কাজে লাগাতে চাইছে, তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি, তাকেও কাজে লাগাতে চাইছে। তো প্রত্যেককে একটা ছাতার তলায় একটা মঞ্চে বসিয়ে তিনি দলীয় কর্মী সমর্থক, বিশেষ করে সাংসদ বিধায়কদের তিনি বার্তা দিলেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে সবাইকে এক ছাতার তলায় এবং কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, দলকে 26-এর নির্বাচনে জিততে প্রত্যেককে প্রয়োজন, এবং সেই বার্তাই কিন্তু তিনি তুলে ধরলেন। আমরা আরেকবার শোনাই দিলীপ ঘোষ কি বলছেন। তিনি বলছেন যে তাকে যেটা বলা হয়েছে তিনি সেটা শুনেছেন। কি বলছেন দিলীপ ঘোষ, তার বডি ল্যাঙ্গুয়েজই বা কি ছিল, আরেকবার দেখাই আসুন আপনাদের, দেখুন। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না, মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন অমিত শাহ? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, কি বললেন দিলীপ বাবু? আপনার